গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নদী তীরে। তারপর আমি ইন্দিরা গান্ধীকে জিজ্ঞেস করলুম, আপনি বই পড়তে ভালোবাসেন? উনি একটু হেসে বললেন, ছেলেবেলায় আমি বইয়ের পোকা ছিলুম। এখন বইটি পড়ার সময় পান না বোধ হয়? সেরকম সময় পাই না তা ঠিকই, তবে যেটুকু সময় বাঁচানো যায়, যেমন ধরো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, এরকম প্রায়ই যেতে হয়। বিমানে বসে আমি কারোর সঙ্গে কথা বলি না, শুধু বই পড়ি। একবার আসামে যাবার সময় আন্দ্রে মলরোর অ্যান্টি মোয়ার্স বইখানা পড়েছিলাম। মাত্র 48 পাতা পড়া হলো, সেখানে পেজ মার্ক দিয়ে রাখলাম, আর সুযোগই পাইনি। তারপর লুক্সেমবার্গ যাবার পথে আবার 49 পৃষ্ঠা থেকে, এই বইটাতে আপনার বাবার সম্পর্কে চমৎকার লিখেছেন। কথা থামিয়ে আমি পাশ থেকে একটা কাগজের রুমাল তুলে নিলাম। সেটাতে সুগন্ধ রয়েছে। বিমানযাত্রার সময় এরকম কাগজের রুমাল দেয়, আমি দেখেছি। একটু ভিজে ভিজে থাকে, মুখ মুছে নিলে পরিষ্কারও হয় এবং গন্ধের জন্যে মন ভালো হয়। এয়ার হোস্টেস যখন ট্রেটা বাড়িয়ে দিয়েছিল, আমি তখন একটার বদলে 3টে তুলে নিয়েছিলাম। এরকম নিয়ম নয়, তবে আপত্তি করে না। ইনি কি একটার বদলে 3টে তুলে নেন কখনো? তারপর মনে পড়ল, ওর দরকার হয় না, ওকে এরকম দ্বিধায় পড়তে হয় না। উনি পায়ের ওপর পা তুললেন, উরুর কাছে শাড়ি প্লেন করলেন এক হাত দিয়ে, শিশুর মতো চিবুকটি উঁচু করে এক পলক চিন্তা করে নিলেন অন্য কিছু। তারপর উদাসীনভাবে বললেন, সবাই আমার কাছে এসে নানা রকম প্রশ্ন করে, আমি কাউকে কোনো প্রশ্ন করি না, আমার কাজ শুধু উত্তর দেওয়া, এবং অধিকাংশই অবান্তর প্রশ্ন। প্রায়। আমার আর একটাই প্রশ্ন আছে, কিরকম লাগে জীবনটা? এর নাম কি সুখ? সুখ? হ্যাঁ, সুখের কথা চিন্তা করিনি। জীবনে যখনই কোনো সংকট এসেছে, তখনই ভেবেছি আমায় যেন কেউ হারাতে না পারে। কখনো তো হারিনি আমি, অনেক কিছুই অসম্পূর্ণ আছে, কিন্তু হেরে যায়নি। আপনি বোধহয় রবীন্দ্রনাথের গান্ধারীর আবেদন পড়েননি। সেখানে তিনি এই কথাই দুর্যোধনের মুখে বসিয়েছেন, সুখ চাহি নাই মহারাজ, জয় জয় চেয়েছিনু, জয়ই আমি আজ, ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা। তুমি আমার সঙ্গে দুর্যোধনের তুলনা করলে। এবার আপনি প্রশ্ন করছেন, এটা পাল্টা প্রশ্ন, উত্তরটাকেই পরিষ্কার করে নেবার জন্য। না, তুলনা করিনি। কাব্যের সঙ্গে জীবনের তুলনা চলে না। তাছাড়া মহাভারতের দুর্যোধন আর রবীন্দ্রনাথের দুর্যোধন এক নয়। আমি বলতে চাইছিলাম, যাদের হাতে শাসনভার থাকে তাদের কাছে জয়টাই প্রধান। রাজধর্মে ভাতৃধর্ম বন্ধু ধর্ম নাই, শুধু জয়ধর্ম আছে। আমি ওটা আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলছিলাম। আপনার কোনো ব্যক্তিগত জীবন নেই। আপনি কতদিন একা কোথাও যাননি, কতদিন কোনো নদী দেখেননি। নদী দেখিনি? না, সেতু উদ্বোধন করার সময় দেখে থাকতে পারেন বটে। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, চলো। আমি মনে করলাম সময় হয়ে গেছে, তাই উনি আমাকে যেতে বলছেন। কিন্তু ইন্দিরা গান্ধী আবার বললেন, চলো তোমার সঙ্গে কোনো নদী দেখে আসি। আমি বললাম, আপনার বয়সী কোনো নারীর সঙ্গে কোথাও বেড়াতে যাবার জন্যে আমার প্রলুব্ধ হবার কথা নয়, তবে আপনার একটা আলাদা আকর্ষণ আছেই, শুধু রাষ্ট্রপ্রধান বলেই নয়। বয়স হওয়া সত্ত্বেও আপনি এখনও যেন যৌবনের প্রতীক। আপনার হাবভাব, চলাফেরা, পোশাকের মধ্যে এখনও যৌবনসুলভ ব্যাপার আছে। শুনেছি আপনি খুব নিষ্ঠুর, কিন্তু আপনার মুখে তার কোনো রেখা পড়েনি। আমরা নদী সম্পর্কে কথা বলছিলাম, যাবে? সঙ্গে আপনার 57 জন দেহরক্ষীও যাবে নিশ্চয়ই। উনি একটু হেসে বললেন, 57 জন? তুমি গুনেছ নাকি? আমি তো জানি না।
একবার রবীন্দ্র সদনে একটা উৎসব আপনাকে দেখেছিলাম, তখনই শুনেছিলাম সর্বসমেত ৫৭ জন ব্যক্তি আপনাকে পাহারা দিচ্ছে। বাইরে জল খেতে গেছি, সেখানেও দেখি কলের কাছে একজন লোক দাঁড়িয়ে। দেখলেই বোঝা যায় প্রহরী। তিনি আমাকে বলেছিলেন আমি এখানে দাঁড়িয়ে আছি বলে কেউ জল খেতে আসছে না, অথচ আমার এখানেই দাঁড়াবার কথা। এইরকম হয় বুঝি? যাই হোক, চলো, আজ আমি একাই গঙ্গার ধারে যাব। এই কথা ঠিক, আমি পৃথিবীর সর্বত্র গেছি, করতলের মতোই চিনি পৃথিবীটা। তবে অনেক অনেক দিন কোনো নির্জন নদী তীরে দাঁড়াইনি। কলকাতার গঙ্গার ধার খুব সুন্দর, পৃথিবীর বিখ্যাত দৃশ্যগুলির একটি, কিন্তু আপনি সেখানে যেতে পারবেন না। আপনি নিষেধ করলেও রক্ষীরা শুনবে না, একটু দূর থেকে অনুসরণ করবে। তাছাড়া কি বলতে আমার দ্বিধা হচ্ছে, অভয় পেলে বলতে পারি। বলো। গঙ্গার ধারের সেই আততায়ী যে রয়েছে, তার মানে পৃথিবীর প্রত্যেকটা জায়গাতেই কি আপনার জন্য একজন আততায়ী অপেক্ষা করে বসে নেই? নইলে এত রক্ষী কেন? উনি একটা নিঃশ্বাস ফেলে বললেন, তা আছে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। আমাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে অনেকেরই স্বার্থ আছে। পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রেই এরকম হয় জানি, কিন্তু সবসময় আমাকে কেউ হত্যা করতে চায়, এই চিন্তাটা কেমন লাগে? সবসময় মনে থাকে না। সবসময় রক্ষী থাকা মানেই চেতনে হোক অবচেতনে হোক এটা মেনে নেওয়া। অভ্যাস হয়ে যায়, এটাও পার্ট অফ দ্য গেম। রবীন্দ্র সদনের বাইরে জল খাবার জায়গায় যে লোকটি দাঁড়িয়েছিল একা, তার সেই দাঁড়িয়ে থাকার ভঙ্গির মধ্যে অদ্ভুত একটা কিছু ছিল। সেই জন্য আমি সপ্রশ্ন চোখে তাকিয়েছিলাম। তার ভঙ্গি অলস অথচ সতর্ক, অন্য মানুষের ভান অথচ নজর তীক্ষ্ণ। নিশ্চয়ই ওর কাছে কোনো অস্ত্র ছিল। ওই লোকটিকেও আমি আততায়ী ভাবতে পারতাম, কিন্তু ও ছিল প্রহরী। ভেবে দেখতে গেলে আততায়ী ও প্রহরীর মধ্যে বেশ মিল আছে। উনি আমার কথা শুনে একটু বিরক্ত হলেন মনে হল। বিখ্যাত ভঙ্গিতে ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন একটুক্ষণ, তারপর বললেন, কথায় কথা বাড়ে। আমি নদীর কাছে যেতে চেয়েছিলাম একা। একা? হ্যাঁ, এবং তুমি আমায় রাস্তা চিনিয়ে নিয়ে যাবে। জানো বোধ হয় আমি কোনো শহরেরই রাস্তা চিনি না। হঠাৎ ভিড়ের কলকাতা শহরের মাঝখানে আমাকে ছেড়ে দিলে আমি বাচ্চা মেয়ের মতন হারিয়ে যাব। কিন্তু তার আগে গঙ্গার ধারের সেই আততায়ীর ব্যাপারটা নিষ্পত্তি হওয়া দরকার নয় কি? মনে হয় সেখানে কোনো আততায়ী নেই। তুমি তো বললে সেটা খুব সুন্দর জায়গা। আব্রাহাম লিঙ্কন যখন মুগ্ধ হয়ে নাটক দেখছিলেন, তখন মঞ্চের ওপর থেকেই লাফিয়ে এসেছিল আততায়ী। খুনির সৌন্দর্য বোধ নেই। কিন্তু আমাকে মারতে চাইবে কেন? আমি কি এই দেশটাকে বাঁচাবার জন্যে প্রাণপণ লড়ছি না? দেশটাকে বাঁচানো বড় কথা নয়, কথা হচ্ছে কে তাকে বাঁচাবে। সব কিছুর থেকেই বড় হচ্ছে সেই আমি। মৃত্যু না হলে কিংবা নিহত না হলে কেউ তো দেশের পরিত্রাতার ভূমিকা ছাড়তে চায় না। আমরা কথা বলছিলাম নদী সম্পর্কে। নদী নয়, নদীর তীরে একা দাঁড়ানোর সম্পর্কে। ঠিক। তুমি হঠাৎ এই কথাটা বলেছিলে কেন? আমি কতদিন কোনো নদী দেখিনি। আপনি বলেছিলেন আপনার ব্যক্তিগত জীবনের সম্পর্কে কিছু একটা। আমি বলেছিলাম আমার কোনো ব্যক্তিগত জীবন নেই, সেই জন্যই নদীর কথা আসে। আপনার এরোপ্লেন আছে, হুকুম আছে, সেই উদ্বোধনের তারিখ আছে, কিন্তু আপনার কোনো নদী নেই। তাতে কিছু যায় আসে না। তাহলে তবু হঠাৎ আপনি নদী দেখতে চাইলেন। চলো, আমাকে কেউ চিনতে পারবে না, কেউ বিশ্বাসযোগ্য মনে করবে না আমার চেহারা। বড়জোর বলাবলি করবে ওকে ঠিক ইন্দিরা গান্ধীর মতো দেখতে। স্বয়ং ইন্দিরা গান্ধী হতেই পারে না। এরকম বিভ্রম কোনো চিত্রতারকা সম্পর্কে হতে পারে, কিন্তু আপনার সম্পর্কে সন্দেহের কোনো কারণই নেই। প্রতিদিন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনার অসংখ্য ছবি ছাপা হয়। কথায় কথা বাড়ে। চলুন তাহলে দেখা যাক পরীক্ষা করে।
রাজভবনের গেটের বাইরে আমি অপেক্ষা করছিলাম। উনি একটা সাদা শাল জড়িয়ে বেরিয়ে এলেন। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। আমাকে 2টো সিগারেট পোড়াতে হয়েছিল। উনি এসে বললেন, কোনোদিন আমি এখানে পায়ে হেঁটে ঢুকিনি কিংবা বেরোইনি, তাই আমাকে কেউ লক্ষ্য করেনি। সবাই আমার গাড়িটা পাহারা দিচ্ছে। নিশ্চয়ই আপনার সঙ্গে প্রতি 5 মিনিট অন্তর আরও অসংখ্য লোকের দেখা করার কথা ছিল। অনেক দাবি, অনেক অনুগ্রহ, অনেক প্রতিবাদ। তা ছিল, কিন্তু যুবক, তুমি নিজেকে বিশেষ সৌভাগ্যবান মনে করো না। মনে রেখো, তুমি আমার পথপ্রদর্শক মাত্র। অদূরে গঙ্গা, আপনি সোজা চলে যান। রাগ করলে? আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে নারীর সঙ্গে সান্ধ্য ভ্রমণে আমি কখনো নিজেকে সৌভাগ্যবান মনে করি বটে, কিন্তু আপনার ক্ষেত্রে সে কথা আসে না। ইংরেজিতে যাকে বলে ফুল থ্রোটেড লাফটার, তিনি সেইভাবে হাসলেন। এই কথা ঠিক, সমস্ত প্রবীণ পুরুষ ও নারীর মধ্যেই কখনো কখনো একটি শিশুকে খুঁজে পাওয়া যায়। রেডিও ভবনের পাশ দিয়ে স্টেডিয়ামের গা ঘেঁষে আমরা হাঁটছিলাম। আবছা অন্ধকারের রাত্রি। পথে অনেক মানুষজন, কিন্তু কেউ আমাদের লক্ষ্য করছে না। অল্প বয়সী যুবক যুবতীরা নিজেদের নিয়েই মত্ত। একটি ভিখারি শিশু অনেকক্ষণ ধরে আমাদের পেছনে পেছনে আসছিল। উনি একটু বিব্রত বোধ করলেন। উনি সঙ্গে পয়সা আনেননি। খুব সম্ভব কোনোদিনই ওর নিজের কাছে টাকা পয়সা থাকে না, অন্তত গত কয়েক বছর। উনি আমার দিকে তাকালেন। আমি বললাম, খুচরো পয়সা আমার কাছে আছে, কিন্তু ভিক্ষে দেওয়াটা কি ঠিক নীতি? নিজের বিবেককে প্রশ্ন করো। আমার বিবেক এক এক রকম নির্দেশ দেয়, সেজন্য আপনার কাছে জানতে চাইছিলাম। আমি মানুষকে নীতিবোধ শেখাই না। আমি ভিখারি শিশুটিকে 10 পয়সা দিলাম। সে চলে যাবার পর আমি বললাম, ওর প্রতি দয়াবশত আমি পয়সা দিইনি। আমি চাইছিলাম ও যেন আর বিরক্ত না করে। কলকাতায় কি ওই একমাত্র ভিখারি? না, এখানে ভিখারির সংখ্যা 3,01,000। একজন মানে? আমাকে নিয়ে। তুমি কিসের ভিখারি? আমি একটু চুপ করে রইলাম। তারপর উত্তর দিলাম, বলতে যাচ্ছিলাম ভালোবাসার। তারপর মনে হলো এটা একটা ক্লিশে। আবার মনে হলো ক্লিশে হলেও সত্যি, অথচ এসব মুখে বলা যায় না। তুমি ভালোবাসা পাওনি? তা পেয়েছি, তবু একটা ভিখারিপনা থেকেই যায়। যাদের ওরকম থাকে তারা জীবনে কোনো বড় কাজ করতে পারে না। আপনার ওই দুর্বলতা নেই? ছিল এক সময় খুবই, যখন আমার মায়ের খুব অসুখ। থাক, ছেলেবেলা একটা লেখা পড়েছিলাম, সক্রেটিস ইন অ্যান ইন্ডিয়ান ভিলেজ। আমার ক্ষেত্রে সেটা খাটে না। ইডেন উদ্যানের কোণটায় এসে আমরা দাঁড়াই। রাস্তার মাঝখানে গোল একটা স্থাপত্য। একসময় ওখানে বিদেশি কোনো রাজপুরুষের মূর্তি ছিল, এখন শূন্য পেডেস্টাল। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। মনোরম হাওয়া দিচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, পথপ্রদর্শক, এবার কোন দিকে? আমি বললাম, রাস্তা পার হতে হবে, পারবেন? শট শট করে গাড়ি ছুটে যাচ্ছে, মাঝে মাঝে বিশালকায় ট্রাক। উনি বহুদিন এইভাবে একলা ট্রাফিকের মধ্যে হেঁটে রাস্তা পার হননি, কিন্তু সব ব্যাপারেই ওর একটা সপ্রতিভতা আছে। ডান দিক ও বাঁ দিকে তাকিয়ে ধীর পদক্ষেপে রাস্তা পার হয়ে এলেন। এই গতিভঙ্গিতে একটা আভিজাত্য আছে, ব্যস্ততা ওকে মানাত না। কিন্তু তখনই গঙ্গার দিকে না গিয়ে আমি ওকে নিয়ে কেল্লার দিকের রাস্তা ধরে আরও একটু হাঁটলাম। হাওয়া ক্রমশ প্রবল হচ্ছে, বেশ শীতের শিরশিরে ভাব। উনি শালটা ভালোভাবে জড়িয়ে নিলেন শরীরে। আপন মনেই বললেন, কলকাতায় আছি, অথচ এতখানি সময় আমার নিজস্ব, এটা যেন ঠিক বিশ্বাসই করতে পারছি না। কলকাতায় অভিযোগ অনেক বেশি থাকে। আমি চুপ করে রইলাম। আমার দেশলাইয়ের কাঠি ফুরিয়ে গেছে, সিগারেট ধরাতে পারছি না, এইটাই আমার একমাত্র চিন্তা। উল্টো দিক থেকে একজন লোক হেঁটে আসছিল, মুখে সিগারেট। তাকে বললাম, দাদা একটু আগুনটা দেবেন?
লোকটি থমকে দাঁড়াল। আমার সিগারেট ধরাতে যেটুকু সময় লাগলো সেই সময় লোকটি তাকালো ভারত কিংবা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নারীটির দিকে। চিনতে পেরেছে কিনা কে জানে, তবে নিশ্চিত অবাক হয়েছে। পর্যায়ক্রমে আমার দিকে এবং তার দিকে দুবার তাকালো। উনি একটু পাশে সরে দাঁড়িয়ে স্থির চোখে তাকিয়ে আছেন এদিকে। হঠাৎ একবার মনে হলো, এই লোকটি কি গঙ্গার ধারের সে আততায়ী? এরা ঠিক খবর পেয়ে যায়। আমি লোকটিকে বললাম, ধন্যবাদ। না, লোকটি চিনতে পারেনি। আবার হাঁটতে আরম্ভ করল। আমি ওকে বললাম, আমি একটু বেশি সিগারেট খাই, আপনি কিছু মনে করছেন না তো? উনি হাতের ভঙ্গিতে কথাটা উড়িয়ে দিয়ে বললেন, আমরা নদীর দিকে যাচ্ছি না কেন? আমি বললাম, ঠিক কোন জায়গায় আপনাকে মানাবে ঠিক বুঝতে পারছি না। পথপ্রদর্শকের দায়িত্ব অনেক। উনি বললেন, আমি নদী দেখতে এসেছি, আমাকে সবচেয়ে বেশি মানায় উঁচু মঞ্চে, সেটা আলাদা কথা। আবার রাস্তা পার হবার একটা ব্যাপার হলো। ছোট রেল লাইন পেরিয়ে আমরা এলাম স্ট্র্যান্ডে। জায়গাটা নির্জন। নদী এখন কালো এবং গম্ভীর। একটি আলো ঝলমলে বিদেশি জাহাজ খুব কাছেই, জলে পড়েছে লম্বা লম্বা আলোর রেখা। দূরে কয়েকটি ডিঙি নৌকার লণ্ঠনকে এখান থেকে জোনাকি বলে ভ্রম হয়। উনি মুখ তুলে তাকালেন নদীর দিকে, বললেন, কই, কিছুই হলো না তো? কি? আমি ভেবেছিলাম অন্যরকম মনে হবে, কিন্তু আমার মনে পড়ছে ফারাক্কার কথা, কলকাতা বন্দরের সমস্যা, বাংলাদেশের প্রয়োজনের কথা, দ্বিতীয় সেতু। আমি বললাম, আপনি এখনো মঞ্চে দাঁড়িয়ে আছেন কিংবা রাজভবনের প্রতিনিধি সম্মেলনে, আপনি নদীর কাছে আসেননি। উনি আবার চোখ বুজে চোখ খুললেন, বললেন, এইবার তো ভালো করে দেখতে পাচ্ছেন নদীকে। জয় না সুখ, কোনটা? প্রশ্ন করো না। কি অসহায় মনে হচ্ছে আপনাকে? একটু দর্পিত ভঙ্গিতে আমার দিকে ঘুরে বললেন, অসহায় কেন? জয় না সুখ আপনি বুঝতে পারছেন না? আমি আত্মচিন্তা করি না, আমাকে সারা দেশের কথা চিন্তা করতে হয়। এখানে কোনো দেশ নেই, এখানে শুধু নদী, চিরকালীন। উনি খানিকটা অহংকার ও অভিমান মিশ্রিত মুখে তাকিয়ে রইলেন নদীর দিকে। ওর ঠোঁট কাঁপছে, কিছু যেন বলতে চান। তারপর নিজেই সিঁড়ি দিয়ে তরতর করে নেমে গেলেন জলের কাছে। নিচু হয়ে জলে হাত দিলেন। আমি ভাবলাম, উনি নিশ্চয়ই নদীর জল মাথায় ছেটাতে চান। পরক্ষণে মনে হল, নদীর কাছে গেলেন কোনো গোপন কথা বলার জন্যে। আর তো কেউ নেই। গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নদী তীরে। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।